তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1992 সালের ডিসেম্বর মাসে একজন মহিলা অপর একজন প্রতিবন্ধী মহিলাকে নিয়ে মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অভিযোগ ছিল সেই প্রতিবন্ধী মহিলাকে কয়েকজন সিপিএম ক্যাডার ধর্ষণ করেছিল, কিন্তু মহাকরণের দিকে অগ্রসর হওয়ার পরই পুলিশ তাকে নিগৃহীত করে এবং গ্রেপ্তার করে আটক করে। সেই সময় ওই মহিলা শপথ নিয়েছিলেন যে তিনি কেবলমাত্র মুখ্যমন্ত্রী হিসাবেই ওই বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করবেন। প্রতিবন্ধী মহিলার নাম ছিল ফলানী বসাক, আর যিনি তাকে সঙ্গে করে এই প্রতিবাদটি জানাতে গিয়েছিলেন বা অভিযোগ করতে গিয়েছিলেন তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা অনেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকের ভিডিওটি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই করব, অর্থাৎ তার জীবন সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব। এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের যুব কংগ্রেস 1993 সালের 21শে জুলাই রাজ্যের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের উদ্দেশ্যে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। তাদের দাবি ছিল সিপিএমের বৈজ্ঞানিক কারচুপি বন্ধ করানোর জন্য, ভোটারদের আইডি কার্ডকে ভোটের জন্য একমাত্র প্রয়োজনীয় দলিল হিসাবে পরিচয় দেওয়ার জন্য। বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে 13 জন নিহত হয় এবং আহতর সংখ্যাও অনেক ছিল। এই ঘটনার প্রতিক্রিয়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জানিয়েছিলেন পুলিশ ভালো কাজ করেছে। 2014 সালে তদন্তের সময় ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুশান্ত চ্যাটার্জি পুলিশের প্রতিক্রিয়াকে উস্কানিবিহীন এবং অসাংবিধানিক বলে বর্ণনা করেছিলেন। বিচারপতি চ্যাটার্জি বলেন, কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যেই ঘটনাটি ঘটেছে সেটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চেয়েও খারাপ। 2011 সালে তার নেতৃত্বে 34 বছরের বাম সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এই বাম সরকার বিশ্বের সবথেকে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে তৎকালীন কমিউনিস্ট সরকার ছিল। ভারতীয় প্রজাতন্ত্রে কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি দুবারের রেলমন্ত্রক, একবারের কয়লা মন্ত্রক এবং একবার মানব সম্পদ, যুব ক্রীড়া, নারী এবং শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। তিনি পশ্চিমবঙ্গের কৃষকদের বলপূর্বক জমি অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করেছিলেন। 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার হাজরার এক অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাসগৃহে প্রত্যেক বছরই কালী পুজো অনুষ্ঠিত হয়। পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএড ডিগ্রি সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশচন্দ্র আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশ ছাত্রাবস্থা থেকেই। শিক্ষাজীবন সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য অল্প কিছুদিন একটি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষকতা করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বিবাহ করেননি। 1970-এর দশকে অত্যন্ত অল্প বয়সে কংগ্রেস দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবন শুরু হয়। অল্প সময়ের মধ্যে তিনি স্থানীয় কংগ্রেস নেত্রীরূপে পরিচিতি লাভ করেন। 1976 সাল থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। 1984 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা থেকে বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ হিসাবে নির্বাচিত হয়। সেই সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদদের অন্যতম। এই সময় তিনি সারা ভারতের যুব কংগ্রেস সাধারণ সম্পাদক হিসাবেও মনোনীত হয়েছিলেন। 1989 সালে কংগ্রেস বিরোধী হাওয়ায় তিনি তার কেন্দ্র থেকে পরাজিত হন। 1991 সালের লোকসভা নির্বাচনে কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে পুনরায় সাংসদ হিসাবে নির্বাচিত হন। 1996, 1998, 1999, 2004 এবং 2009 সালে লোকসভা নির্বাচনেও উক্ত কেন্দ্র থেকে সাংসদ হিসাবে তিনি
নির্বাচিত হন। 1996 সালের এপ্রিল মাসে তিনি তার দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সিপিআইএমকে সহায়তা করার অভিযোগ আনেন। নিজেকে দলের একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলে উল্লেখ করে তিনি এক পরিচ্ছন্ন কংগ্রেসের দাবি জানান। কলকাতার আলিপুরে একটি জনসভায় গলায় শাল পেঁচিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1996 সালের জুলাই মাসে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভার ওয়েলে বসে পড়েন তিনি। 1997 সালের ফেব্রুয়ারি মাসে লোকসভার রেল বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদে রেল বাজেট পেশ চলাকালীন তৎকালীন রেলমন্ত্রী রামবিলাস পাসোয়ানের দিকে নিজের শাল নিক্ষেপ করেছিলেন তিনি। পরে এই ঘটনার জন্য সাংসদ পদ থেকে ইস্তফাও দেন, কিন্তু তৎকালীন লোকসভা স্পিকার পি.এ. সাংমা তার পদত্যাগপত্র গ্রহণ করেনি এবং তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। পরে সন্তোষ মোহন দেবের মধ্যস্থতায় তিনি ফিরে আসেন। 1998 সালে সমাজবাদী পার্টির এক সাংসদ মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তার জামার কলার ধরে লোকসভার ওয়েলের বাইরে বের করে দেন তাকে। 2002 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম রেল বাজেট পেশ করেন। এই বাজেটে তিনি তার নিজের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতি অনেক প্রতিশ্রুতি পূরণ করেন। বহু ট্রেন তিনি চালু করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল দুরন্ত এক্সপ্রেস। এই সময় তিনি পর্যটন উন্নয়নের দিকেও মনোনিবেশ করেছিলেন। 2000 সাল থেকে 2001 সালের আর্থিক বছরে তিনি মোট 19টি নতুন ট্রেন চালু করেছিলেন। 2001 সালের প্রথম দিকে রাজনৈতিক মতবিরোধের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে ত্যাগ করেন। 2001 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার দল জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়, তবে সেবার এই জোট বামফ্রন্টকে পরাজিত করতে অসমর্থ হয়েছিল। 2004 সালে জানুয়ারি মাসে তিনি আবার এনডিএতে ফিরে আসেন এবং কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন। 2004 সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একমাত্র তৃণমূল সাংসদ। 2005 সালের 20 অক্টোবর পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের শিল্পনীতির বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র রাজনৈতিক সংকটের মধ্যে পড়েন। ওই বছর পৌর নির্বাচনে তার দল কলকাতা পৌর সংস্থার ক্ষমতা হারায়। কলকাতার তদানীন্তন মহানাগরিক সুব্রত মুখার্জি তৃণমূল থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। 2006 সালের নভেম্বর মাসে সিঙ্গুরের টাটা ন্যানোর প্রকল্পের বিরুদ্ধে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার সময় পথে তাকে জোর করে বাধা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিধানসভাতেই সাংবাদিক সম্মেলন ডেকে তিনি 12 ঘন্টার বাংলা বন্ধের ঘোষণা করেন এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধানসভায় ভাঙচুর চালান, পথ অবরোধ করেন এবং অনেক জায়গায় যানবাহনে অগ্নিসংযোগও করা হয়। এরপর 2006 সালের 14 ডিসেম্বর একটি বড়সড় ধর্মঘট পালিত হয়েছিল। সরকার কর্তৃক বলপূর্বক কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে 4 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ঐতিহাসিক 26 দিনের অনশন শুরু করেন। তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন হয়ে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সমস্যাটি সমাধানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলেন। জীবন মূল্যবান এই বলে কালাম মমতার কাছে তার অনশন প্রত্যাহারের আবেদন করেন। মনমোহন সিংয়ের একটি চিঠি পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর কাছে ফ্যাক্স করা হয় এবং তারপর অবিলম্বে তা মমতার কাছে পৌঁছে দেওয়া হয়। চিঠি পাওয়ার পর অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় 29 ডিসেম্বর মধ্যরাতে তার অনশন ভাঙেন। পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একটি কেমিক্যাল হাব স্থাপন করতে চাইলে তমলুকের সাংসদ লক্ষণ শেঠ তার নেতৃত্বে হলদিয়া উন্নয়ন পর্ষদ এই অঞ্চলে জমি অধিগ্রহণের নোটিশ জারি করেন। তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রী নোটিশটি বাতিলের ঘোষণা করেন। 2007 সালের 14 মার্চ কৃষকদের 6 মাসব্যাপী অবরোধ তুলে পুলিশ তাদের উপর গুলি চালায় এবং 14 জনের মৃত্যু ঘটে। নন্দীগ্রাম আক্রমণের সময় সিপিএম ক্যাডাররা 300 জন মহিলা ও মেয়েকে শ্লীলতাহানি ও ধর্ষণ করেছে বলে অভিযোগ ছিল। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ
পাতিলকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে নন্দীগ্রামের রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ আনেন এবং তার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার নন্দীগ্রামে কেমিক্যাল হাব প্রকল্পটি স্থগিত করতে বাধ্য হয়। 2009 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করে। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 19টি আসন জয়লাভ করেন। তৃণমূলের জোটসঙ্গী জাতীয় কংগ্রেসের 6টি আসন ও এসইউসিআই একটি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেসের মোট 26টি আসনে জয়লাভ হয়। অন্যদিকে বামফ্রন্ট 15টি ও বিজেপি পায় একটি আসন। তৃণমূল কংগ্রেসের 19 জন সাংসদদের মধ্যে মহিলা সাংসদদের সংখ্যা ছিল 5 জন। উল্লেখযোগ্য, তৃণমূল কংগ্রেস ভারতের মহিলা সংরক্ষণ বিলে প্রবল সমর্থক। 2009 সালে লোকসভা নির্বাচনে বিরোধীরা রাজ্যের 33 বছরের বামফ্রন্ট শাসনের ইতিহাসে প্রথম শাসক দলকে লোকসভা নির্বাচনে পরাজিত করে। এর আগে 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর রাজ্যে বিরোধী দল সবচেয়ে ভালো ফল করেছিল, কিন্তু সেবারও তাদের প্রাপ্ত আসন সংখ্যা মোট 14টি ছিল। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী হন। এই বছর রেল বাজেটে তিনি রেল মন্ত্রকের বিভিন্ন নতুন কাজের কথা ঘোষণা করেন। দেশের 50টি স্টেশনকে আন্তর্জাতিক সুযোগ সুবিধা সম্পন্ন বিশ্বমানের স্টেশনে পরিণত করার সিদ্ধান্ত নেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল এই উন্নয়নের কাজগুলি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 375টি স্টেশনকে তিনি আদর্শ স্টেশনের ঘোষণা করেন। এছাড়া যুব এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস নামে দুটি নতুন ট্রেন চালু করে। দুরন্ত বর্তমানে ভারতের দ্রুততম রেল পরিষেবা। মহিলা নিত্যযাত্রীদের সুবিধার্থে 2009 সালের 19 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল শাখায় একটি লেডি স্পেশাল ট্রেন চালু করেন। পরে শিয়ালদা, কল্যাণী এবং পানভেল, মুম্বাই সিটিতে ইত্যাদি শহরে, সারা দেশের একাধিক শহরে এই মহিলা স্পেশাল ট্রেনটি চালু করা হয়। 18 সেপ্টেম্বর শিয়ালদা ও দিল্লির মধ্যে প্রথম দুরন্ত এক্সপ্রেস চালু হয়। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং 34 বছরের বাম সরকারের পতন ঘটিয়ে 227টি আসনে জয়লাভ করে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। 18 সেপ্টেম্বর 2012 সালে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সহ অন্যান্য ইস্যুতে সংঘাত ঘটায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকার সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ থেকে তার সমর্থন তুলে নেন। 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে পশ্চিমবঙ্গে 34টি লোকসভা আসনেই জয়লাভ করে। 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে 211 আসনে জয়লাভ করে, যেখানে পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা ছিল 294টি এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে পুনরায় শপথ নেন। এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কাহিনী। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।